আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এনটিভি ইউরোপ, স্কাই 780 অ্যান্ড ইউটিউব অ্যান্ড ফেসবুকে। এছাড়াও আপনারা এই অনুষ্ঠানটি দেখবেন ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। আমরা প্রতিবারের মতোই বেশ কিছু আপডেট নিয়ে আজকে আলোচনা করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই প্রোগ্রামের স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া থাকবে, স্টুডিও নাম্বার এবং টেক্সট ফোন নাম্বার দেওয়া আছে, তাতে আপনারা যোগাযোগ করতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। এবং আপনাদের অনুষ্ঠান পরবর্তী যদি কোনো কোয়েরিজ থাকে, আমাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সেই ইমেল অ্যাড্রেসটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রতিবারের মতোই আমাদের এই অনুষ্ঠানে দুজন গেস্ট উপস্থিত থাকেন। বরাবর মতো আমরা চেষ্টা করি আমাদের কমিউনিটির যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আছেন, যারা কমিউনিটিতে বেশ সুনামের সহিত প্র্যাকটিস করতেছেন, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করি এবং আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করি। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটির অতি সুপরিচিত ব্যারিস্টার এবং সলিসিটর কামরুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন কমিউনিটির আরেকজন সুপরিচিত ব্যক্তিত্ব, জনাব ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে আমাকে আবার ইনভাইট করার জন্য। অতিথিদ্বয়কে আসলেই অসংখ্য ধন্যবাদ যে তারা এই গ্রীষ্মের যে গরম পড়তেছে তার মধ্যেও কষ্ট করে এই অনুষ্ঠানটিতে যোগ দিয়েছেন। আমরা তাদের কথা শুনব। আমি আর কথা না বাড়িয়ে প্রথমেই চলে যাচ্ছি আমার ডান পাশের অতিথি জনাব ব্যারিস্টার অ্যান্ড সলিসিটর কামরুল হাসান ভাইয়ের কাছে। জি ভাইজান, আমরা আস্তে আস্তে আলাপ করছিলাম যে বেশ কিছু আপডেট এসেছে। আপনি যদি ছোট্ট করে আপডেট সম্পর্কে যদি বলেন যে আমাদের মেজর চেঞ্জটা কি এসেছে ইমিগ্রেশন। যাওয়ার আগে আমি প্রথমেই আমার কৃতজ্ঞতা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইড এই অনুষ্ঠানের যে ফাউন্ডার বলবো আমি, এবং আমাদের কমিউনিটির অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত জনপ্রিয় একজন সলিসিটর অ্যাডভোকেট ইমতিয়াজ হোসেন আমাকে এই প্রথম আমন্ত্রণ করেছেন। এবং তার যে জিনিসটা আমার কাছে সবসময় ভালো লাগে, হি ইজ ভেরি ভেরি রেসপেক্টফুল টু দ্য আদার্স, স্পেশালি যারা বড় ভাই আছে, এবং একইভাবে আমি যারা ছোট ভাই আছে আমাদের কমিউনিটির যাদেরকে আমি রাইজিং স্টার বলে থাকি, হি ইজ ওয়ান অফ দেম। এবং সে প্রফেশনে খুবই ভালো করছে এবং এই ধরনের অনুষ্ঠান এনটিভিতে করার জন্য আমি তাকে কংগ্রাচুলেশন জানাচ্ছি। এবং তার অনুষ্ঠানের আমি বিগ ফ্যান। আমি দেখি অনুষ্ঠানগুলো এবং আমি নিজেও করি আইনে অধিকার। তো যে কারণে যখন ইমতিয়াজ হোসেন এই প্রোগ্রাম শুরু করলো, আমি খুব প্রাউড ফিল করলাম যে একটা ভালো উদ্যোগ নিয়েছে এবং তার এই অনুষ্ঠান ইতিমধ্যে অনেক পপুলার হয়েছে এবং আরও এগিয়ে যাক এই কামনা করে। এবং আমাদের আরেক ছোটো ভাই আছে ব্যারিস্টার আকবর বিন সিদ্দিকি, তাকেও কংগ্রেচুলেশন জানাই, তাকেও আমি এই অনুষ্ঠানে দেখি। তো এখন এই অনুষ্ঠানটি কিন্তু খুবই পপুলার আমাদের কমিউনিটিতে। তো এখন আমাদের অ্যাডভোকেট সলিসিটর ইমতিয়াজ হোসেন যে আপডেট সম্পর্কে বলছিলেন সেটি আমি বলি। সেটা হচ্ছে যে 24 জুনে মূলত এটা পাবলিশড হয়েছে হোম অফিসে, 27 পেজেস এবং 8 পৃষ্ঠার একটা মেমোরেন্ডাম দিয়ে। এবং সেখানে যে মেন পরিবর্তনগুলোর কথা বলা হয়েছে সেটার ভিতরে 7 ইয়ার্স রুলস এবং হাফ লাইফ টেস্ট কিংবা যারা মিট করে এইটির উপরে ওয়ান অফ দ্য চেঞ্জেস। তার ভিতরে হচ্ছে যে আমরা জানি যে এটা 2012-এ প্রথম কিন্তু কনজারভেটিভ গভর্নমেন্ট ক্ষমতায় আসার পরে তারা ব্যাপক চেঞ্জ করে এবং তখন কিন্তু 276 ADE তারা কিন্তু ইন্ট্রোডিউস করে। সেগুলো 5টা সাব রুলসের ভিতরে একটা ছিল যে কোনো বাচ্চা যদি এখানে জন্ম নেয় কিংবা কোনো বাচ্চা যদি অন্য দেশ থেকে এসে কন্টিনিউয়াসলি 7 ইয়ার্স থাকে তাহলে সে অ্যাপ্লাই করতে পারে, ইনক্লুডিং তার যদি
প্যারেন্টস কিংবা সিবলিংস থাকে তারা আনলফুল থাকলেও তারা অ্যাপ্লাই করে তারা লিভ টু রিমেইন পেতে পারে। এবং এইটা কিন্তু পরবর্তীতে কিন্তু এই 276(a)টা রিপ্লেসড হয় বাই অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ, এটা 20th June 2022-তে। সেখানে যে পরিবর্তন, পজিটিভ একটা পরিবর্তন আনা হয় এবং বলা হয় যে এই ডেটের পরে যারা অ্যাপ্লিকেশন করবে, যারা জন্ম নিয়েছে ইউকেতে, তারা স্টেট সেটেলমেন্ট পাবে, এবং যারা এখানে আসার পরে 7 বছর থাকবে এরপরে যারা অ্যাপ্লিকেশন করবে তারা 5 বছর পরে যে সেটেলমেন্ট পাবে, তার মানে 2.5 years and 2.5 years, এবং তারা একবারেই কিন্তু 5 ইয়ার্সের জন্য অ্যাপ্লিকেশন করে 5 বছর পরে সেটেলমেন্ট পাবে। তো দেখা যাচ্ছে যে যারা 20th June 2022 এর আগে এসেছিল তাদের ক্ষেত্রে কিন্তু ওই 10 years রুট টু সেটেলমেন্ট রয়ে যাচ্ছে, যারা আউটসাইড অফ ইউকে থেকে এসেছিল এবং যাদের জন্ম হয়েছিল। তো যে কারণে সেটার সঙ্গে অ্যালাইন করার জন্য এবং তারা যাতে আনফেয়ারলি ট্রিটেড না হয় সেই কারণেই এই চেঞ্জটা আনা হয়েছে যে যারা 20th June 2022 এর আগে যারা গ্র্যান্টেড হয়েছে তারা এখন 5 ইয়ার্স কমপ্লিট করলে, তার মানে যারা আউটসাইড আছে তারা যদি এখানে গ্র্যান্টেড হয়ে তার 5 বছর কমপ্লিট করে তাহলে তারা কিন্তু স্টেট সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আরেকটা হচ্ছে যে যারা হাফ লাইফ যে টেস্টে আছে, যেটা হচ্ছে 18 বিটুইন 18 এবং 25-এর ভিতরে যারা আছে তারা হাফ অফ দ্য লাইফ যদি এখানে থেকে থাকে তারা আগে 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্ট পেত, এখন তাদেরকে বলা হচ্ছে যে তারা যে আগে যদি গ্র্যান্ট হয়ে থাকে তা এখন তারা 5 বছর পরে যায় তারা সেটেলমেন্ট পাবে। তো এইটা কিন্তু একটা পজিটিভ একটি আমি পরিবর্তনের কথা বললাম। এরপরে আরেকটা ইউ সেটেলমেন্টের উপরে একটা পরিবর্তন এসেছে। আমরা জানি যে যারা আন্ডার ইউ প্রি সেটেল স্ট্যাটাসে থাকে তারা 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা মূলত সেটেলমেন্ট পেয়ে থাকে, এবং সেই ক্ষেত্রে অ্যাবসেন্ট কিন্তু যেটা ছিল 180 ডেজ প্রত্যেক বছরের জন্য ছিল, এখন যেটা বলেছে সেটা হচ্ছে যে 60 মান্থের ভিতরে যদি কেউ 30 মান্থস তারা যদি ইউকেতে থেকে থাকে তাহলে কিন্তু তারা সেটেলমেন্ট পাবে, এবং আমরা জানি এখন কিন্তু অটোমেটিক্যালি সেটেলমেন্ট দেওয়া হবে, এবং যে কারণে তারা ওই চেকিং করে যারাদের দেখবে যে 30 মান্থস ইউকেতে ছিল তাদের কিন্তু সেটেলমেন্ট দিয়ে দেওয়া হবে। আর আরও কয়েকটি পরিবর্তন আছে, যদি সময় থাকে আমি বলতে পারি, বলবো। হ্যাঁ, জি। যাওয়ার আগে আমি একটা প্রশ্ন আপনাকে রাখতে চাই। সুপ্রিয় দর্শক, তার আগে বলে নিচ্ছি আমাদের অতি শ্রদ্ধাভাজন অতিথি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন, আমরা তার কথাই শুনবো, আমরা চাচ্ছি না তাকে ইন্টারাপ্ট করার জন্য। তবুও আপনারা যারা প্রশ্ন করতে চান আমাদের অতিথির জন্য, তিনি অ্যাড্রেস করবেন উত্তরগুলো, বাট আমি মাঝে মাঝে হয়তো দুই একটা প্রশ্নের সম্পূরক প্রশ্ন করার চেষ্টা করব, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা চেষ্টা করব আমাদের এই সম্মানিত অতিথির সময়টাকে আমরা ইউজ করতে এবং আমরা ইনফরমেশনগুলো কাজে লাগাতে ইনশাল্লাহ। যে আমার প্রশ্নটা হচ্ছে যে যারা 20 জুন 2022-এর কেউ যদি ওই সময়ের একটা লিভ টু রিমেইন পেয়ে যায়, তার মানে হচ্ছে যে 2027-এর 20 জুনের মধ্যে ওই বাচ্চাটা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটা হচ্ছে নরমাল। কিন্তু এখানে যদি আজকে যে রুলটা এসেছে সেই রুলটা তো কার্যকরী হবে আগামী মাসে 28 জুলাই থেকে। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে যদি কেউ আজকের এই নেক্সট মান্থে গিয়ে যদি কেউ অলরেডি 7 বছর হয়ে যায়, ইরেসপেক্টিভ অফ লিভ, যদি 7 ইয়ার্স যদি হয়ে যায়, তাদের কোনো লিভ নাই। একটা বাচ্চা এদেশে জন্মগ্রহণ করেছে, তার 7 বছর হয়ে যাবে এই আগামী মাসে, তাহলে তার সিচুয়েশনটা কি হবে? তার সিচুয়েশন হচ্ছে যে সে স্টেটে 5 ইয়ার্স লিভ টু রিমেইনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং 5 ইয়ার্স যখন গ্র্যান্ট হবে এবং 5 ইয়ার্স কমপ্লিট করার পরে, এটা হচ্ছে যারা দেশের বাইরে জন্ম নিয়েছে। না, আমার প্রশ্নটা হচ্ছে যে যারা এই দেশে জন্মগ্রহণ করেছে, সে ফর এক্সাম্পল যে আজকে 2027 জুন 2025, তো আমি যদি ধরি কাউকে যে 2018-তে যে কোনো একটা বাচ্চা এই দেশে জন্মগ্রহণ করেছে, সে কোনোদিনও বদর করেনি ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য, অথবা ভিসা অ্যাপ্লিকেশন করেছে কখনো আজকে পর্যন্ত ভিসা পায়নি, তো তার তো 7 বছর হয়ে যাবে আগামী মাসে, জি, তার কি হবে? সেই ক্ষেত্রে কিন্তু যাদের জন্ম নিয়েছে তারা কিন্তু স্টেটে 7 বছর কমপ্লিট করার পরে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবে, তারা সেটেলড হতে পারবে। আর যাদের জন্ম হয়নি তারা কিন্তু অ্যাপ্লিকেশন করবে স্টেটে 5 ইয়ার্সের জন্য, 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা সেটেলমেন্ট পাবে। জি দর্শক, আপনারা খুব খেয়াল করে শুনবেন, এখানে খুব মজার বিষয় হচ্ছে যে এই যে রিসেন্ট চেঞ্জ যেটা এসেছে সেটা আমাদের জন্য কিন্তু একটা দারুণ মুক্ত হলো। আমরা যে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম
যে বাচ্চারা এদেশে যারা জন্মগ্রহণ করেছে তাদের আসলে 7 বছর যদি কন্টিনিউয়াস রেসিডেন্সি না থাকে, তাদের ভিসা না থাকে, তাহলে কি হবে? আমাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি নিয়ে এসেছে এই যে রিসেন্ট চেঞ্জটা, যে আপনার যে কোনো বাচ্চা তার লিভ বলতে আমি বোঝাচ্ছি যে ভিসা আছে বা নাই সেটা কোনো বিষয় না। আপনার বাচ্চার যদি 7 বছর হয়ে যায় এই রুলের আন্ডারে তারা সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা একটা খুব বড় চেঞ্জ এসেছে আলহামদুলিল্লাহ। জি সরি, আপনি কন্টিনিউ করছিলেন। এরপর আরেকটি চেঞ্জ আসছে, সেটা হচ্ছে যে লফুল রেসিডেন্সের ক্ষেত্রে। তো লফুল রেসিডেন্সের ক্ষেত্রে যে চেঞ্জটা, কিছু চেঞ্জ কিন্তু 16ই জুলাই থেকে কার্যকরী হবে, আর 28 জুলাই থেকে। তো সেখানে বলা হচ্ছে যে যদি কেউ ব্রিটিশ সিটিজেন থাকে এবং তার ব্রিটিশ সিটিজেন যদি নিয়ে নেওয়া হয়, ডিপ্রাইভেশন করা হয়, তখন এই যে পিরিয়ডটা সে এখানে ছিল ব্রিটিশ সিটিজেন হিসাবে, সেটি 10 ইয়ার্স লফুল রেসিডেন্স ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু অ্যাডিং করতে পারবে না। ওকে, এটা একটা নেগেটিভ, যেটা আগেরটা ছিল এটা পজিটিভ। ওকে, হ্যাঁ, তাহলে এটাকে তারা আরেকটু স্ট্রিক্ট রুল করে দিল যে যে কোনো ডিপ্রাইভেশন তো নিশ্চয়ই যে কোনো একটা অপরাধের জন্য হবে, নিশ্চয়ই কোনো কারণে হবে। সো তারা ওই যতটুকু ওয়াইপ আউট করে দিল যে না এটা থাকছে না। হ্যাঁ, এটা কোনো দিকে এটা ভালো, যেটা আমাদের কমিউনিটিতে বা বিভিন্ন জায়গায় যেটা হচ্ছে যে আমরা যদি স্টেটের যে প্রতি আমাদের যে দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতা আমরা কতটুকু পালন করছি, এটা একটা কিন্তু বিষয়। যে আমরা যাচ্ছে তাই করলাম, আমার পাসপোর্টটা চলে গেলেও যে এখন একটা রিগোরাস পানিশমেন্ট হয়ে গেল। জি জি, এটা যদি আমরা কমিউনিটির কথা চিন্তা করি, ওয়েলফেয়ার রাষ্ট্রের ক্ষেত্রে এটা ভালোই করেছে, বাট অন দ্য আদার হ্যান্ড যে এটার ভিকটিম হবে, যে এই সিচুয়েশনে পড়বে, তার জন্য নিশ্চয়ই এটা একটা চিন্তার বিষয়। আরেকটা পরিবর্তন আসছে যে কন্টিনিউয়াস রেসিডেন্সির ক্ষেত্রে কিংবা লিভ টু রিমেইন গ্রান্টের ক্ষেত্রে যদি কোনো ক্রিমিনাল অফেন্সের কারণে যদি তার অ্যাসাইলামটা যদি ইন্টাইটেল না করা হয়, তার যদি এক্সক্লুশন করা হয় আন্ডার রিফিউজি কনভেনশন অনুযায়ী, তাহলে কিন্তু তাদেরকে আর লিভ টু রিমেনের অন্য কোনো প্রভিশনে তাদেরকে আর নেওয়া হবে না, টোটালি তারা বার হয়ে যাচ্ছে, কনসিডারেশন করবে না। তো সেক্ষেত্রে জানি না, এগুলো সময়ের ব্যাপার, হয়তো হিউম্যান রাইটসের বিষয়গুলো চলে আসবে, চ্যালেঞ্জের বিষয়গুলো আসবে, সেটা হয়তো আমরা দেখব যে এই পরিবর্তন কতটুকু চ্যালেঞ্জ হয় বা কিছু। বাট যে চেঞ্জটা এসেছে এটা রিফিউজি কনভেনশনের ক্ষেত্রে আমাদের যে চেঞ্জটা এসেছে এটা কিছুটা এফেক্ট পড়বে। আমরা একটু আসবো আমার বাম পাশে যে গেস্ট আছেন বেশরাক বরবেন সিদ্দিক, আপনি যদি আমাদের সাথে কোনো অ্যাড করবেন কিনা, যা আলোচনা করছিলাম যে রিসেন্ট চেঞ্জটা নিয়ে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আমাদের কমিউনিটির ওয়ান অফ দ্য টপ মোস্ট একজন লয়ার কোনো বক্তব্য দেওয়ার আসলে তেমন কিছু অ্যাড করার থাকে না। না, আমি মনে করি যে আসলে ওনার বলার পর আর কিছু এটা উনি যথেষ্ট এবং ক্লিয়ার এবং ডিটেলস এক্সপ্লেনেশনে দিয়েছেন। ওই তো আগেই আমরা, সুপ্রিয় দর্শক, আমরা আগেই বলে নিয়েছি আমরা শুনবো আমাদের সিনিয়র আইনজীবী যিনি আছেন এখানে, তার কথাই শুনবো, এবং এখান থেকে যতটা আমরা পারি তার সময়টুকু ইউজ করা, এটা আমাদের জন্য, এই প্রোগ্রামের জন্য, আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ। জি, তো এক্ষেত্রে আমরা যে কথাটি বলছিলাম যে চেঞ্জ আসতেছে পাসপোর্ট, ব্রিটিশ সিটিজেনশিপে যাদের ডিপ্রাইভেশন হবে, তারপর ক্রিমিনাল অফেন্সের ক্ষেত্রে রিফিউজি কনভেনশনের আন্ডারে যদি তারা এক্সক্লুশন হয়, তাহলে এটার কনসিডারেশন নিচ্ছে না। আর মেজর কি জিনিস আপনি অ্যাড করতে চাচ্ছেন যেটা আমাদের কমিউনিটির জানা উচিত? এই চারটাই বোধহয় মেন আমাদের ভিতরে অ্যাপ্লিকেবল। আর কিছু কিছু আছে ছোট ছোটগুলো, কিছু এরর আছে, সেগুলো অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। আর আমাদের জন্য এই চারটেই আসলে বেশি রেলিভেন্ট, যদিও বা এটা আমি যেটা বলেছি 27 পেজেস, তো আমরা জাস্ট বুলেট এবং যেটা আমাদের কমিউনিটির জন্য আমাদের কাছে অনেক সময় আপনি জেনে থাকবেন, আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে যে বা ক্লায়েন্টরা কনফিউজড হয়ে যায় যে বাচ্চাটা এই দেশে এসেছে, সে 15 বছর বয়সে একটা বাচ্চা এই দেশে এসেছে ধরে নিই আমরা, তো সে তো 3 বছর পরে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। তো এই ছেলেটা অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে আসার পরে তার লিভটা কিভাবে কন্টিনিউ করবে, এটা সম্পর্কে যদি আপনি একটু বলেন। এক্ষেত্রে 18 পার হয়ে যাওয়ার পরে যদি তার বাবা মার যদি ভ্যালিড ভিসা থাকে এবং সে যদি সেম হাউস হোল্ডে থাকে
এবং তাহলে কিন্তু সে তাদের বাবা মার ডিপেন্ডেন্ট হিসাবেই কিন্তু সে এক্সটেনশনের জন্য অ্যাপ্লিকেশন করতে এলিজিবল হবে, কন্টিনিউ করবে। জি, আমরা আরেকটা ভিন্ন প্রসঙ্গে আসি। ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, আপনি এই জিনিসগুলো খুব ভালো ফ্যামিলি প্র্যাকটিশনার, রেগুলার প্র্যাকটিস করেন, আপনার কাছেই আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমার একটা প্রশ্ন আছে দর্শকদের, সেটা হচ্ছে যে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারের ক্ষেত্রে আমরা পুরোটাই ভিন্ন প্রসঙ্গে চলে যাচ্ছি। দর্শকদের একটা প্রশ্ন আমাদের কাছে, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে লিগ্যাল এইড আসলে সিকিউর করা কতটা সহজ, বা কী কী জিনিস ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, আপনি যদি একটু আমার যে দর্শক প্রশ্নটি রেখেছেন তার জন্য যদি করতেন। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করলেন। এটা পার্টিকুলারলি আজকেও আমরা সেম একটা সিচুয়েশন ফেস করছি অফিসে। প্রসপেক্টিভ ক্লায়েন্ট উনি বাচ্চাদের কাছ থেকে আলাদা অনেক দিন যাবতেই দেখতে পারতেছেন না, এখন ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশনে গুড এনাফ নয় প্রাইভেটলি উনি চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার অ্যাপ্লাই করা। সো আসলে লিগ্যাল এইড এখানে কয়েকটা থ্রেশহোল্ড মেনটেইন করেন, সেখানে ফাইন্যান্সিয়াল ক্যাটাগরির জন্য মিনস অ্যাসেসমেন্ট বলে থাকেন এবং মেরিট অ্যাসেসমেন্ট বলে থাকেন। তো মেরিট অ্যাসেসমেন্ট যে ক্রাইটেরিয়াটা, এটা একটা অনেকটাই টাফ। সেটা এই কারণেই ওখানে এস্টাবলিশ করতে হয় আসলে আপনি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়েছেন, সেটা আপনার ওন অ্যাকাউন্ট নয়, একজন থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট কেউ বলা। সরি, আপনি একটু যদি ক্লারিফাই করেন এই দর্শকদের উদ্দেশ্যে, যেটা হচ্ছে যে আপনি যখন বলছেন যে ডোমেস্টিক ভায়োলেন্স আছে কি না, তো সেক্ষেত্রে যে চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের জন্য অ্যাপ্লাই করবে সে তো সাধারণত মোস্ট অফ দ্য ক্ষেত্রে নন লিভিং প্যারেন্টস হয়, এবং দেখা যায় কি যে বেশিরভাগ ক্ষেত্রে ডিউ টু দ্য ডোমেস্টিক অ্যাবিউজ বিং এ পারপেট্রেটর হি নিডস টু গো আউট অফ দ্য হাউস। সো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে চাইল্ড অ্যারেঞ্জমেন্টস অর্ডারের জন্য অ্যাপ্লাই করবে হি হিমসেলফ ইজ অর শি হারসেলফ ইজ দ্য পারপেট্রেটর। এই জায়গাগুলোতে আপনি এই সব দর্শকদের আপনি কি সাজেস্ট করবেন যে আসলে কোন জিনিসগুলো ফোকাস করা উচিত তাদের কেসগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, থ্যাংক ইউ। না, এখানে যদিও পারপেট্রেটর হিসাবে আদার পার্টি অনেক সময় নন মলেস্টেশন অর্ডার ইনজাংশন এনে থাকেন, বাট আমরা এটাও দেখে থাকছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে যাকে পারপেট্রেটর বলা হচ্ছে সে ইভেন জানেও না তার নন মলেস্টেশন অর্ডার তার বিরুদ্ধে আছে। ইভেন আজকেও যেটা আমরা নোটিস করলাম যে দেখা যাচ্ছে সে জানতে পারছে মূলত পুলিশের মাধ্যমে, সে ইভেন তার কাছে এটা সার্ভও হয়নি। সো অনেক সময় উইদাউট নোটিসে হয়, অনেক সময় ইমেইলে সার্ভ হলো, বা বিভিন্ন ইয়েতে হয় যেটা অনেক সময় যে পারপেট্রেটর বলা হয়ে থাকে সে জানেও না। তো এটা যদিও পরবর্তীতে চ্যালেঞ্জ করা যায়। হাউএভার আপনি যেটা বললেন যে চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ তার ক্ষেত্রে এখানে ডিফিকাল্টিসটা অনেক বেশি, যেহেতু তার বিরুদ্ধে অলরেডি একটা নমিনেশন অর্ডার আছে। হাউএভার তার জন্য কিন্তু দ্বার মুক্ত আছে, যদি সে নিজেও মনে করে যে সে নিজেও ভিকটিম হতে পারে। এটা এনি কাইন্ড অফ ফর্ম অফ অ্যাবিউজ, ফাইন্যান্সিয়ালও হইতে পারে, মেন্টালও হইতে পারে, ফিজিক্যাল হইতে পারে, এনি কাইন্ড অফ। সো যদি একটাও এর মাঝে এস্টাবলিশ করা যায়, যদি পুলিশের রিপোর্ট না করা থাকে, হ্যাঁ পুলিশের রিপোর্ট না করা থাকলেও আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট বডি সে ফর এক্সাম্পল ভিকটিম সাপোর্ট আছে, এখানে লোকাল কাউন্সিল থেকে অনেক ধরনের সাপোর্ট দেয়, বা আপনি যদি জিপিকে নোটিফাই করে থাকেন এবং জিপি যদি এটার উপর কোনো অ্যাসেসমেন্ট করে থাকে, সো এটাও আপনি এটা লেস ফর এভিডেন্স বলে থাকে, এটাও কভার করে। আবার অনেকে যারা ধরেন ইমিগ্রেশন সিকিউর না, দেখা যাচ্ছে ওয়াইফের কাছ থেকে আলাদা হওয়ার কারণে তারা ভিসাও কাটেল হয়ে যাচ্ছে। সো ওদের জন্য তো ফ্যাসিলিটিস আপনি জেনে থাকবেন যে এমবিডিসি নামে, যেটা 3 মাসের যেটা হয়। ইভেন ওই 3 মাসের গ্রান্টটা থাকলেও তাদের এই রুটে কিন্তু লিগ্যালিটির জন্য সে কোয়ালিফাই হয়ে যায়। জি, ওইটা ইটসেলফ গুড এনাফ। সো one of the key documents would be like GP or police report or victim support letters, or even if they have got মাইগ্রেশন যেটা এমবিডিএস বলি আমরা যেটাকে, সেটার ভিসা যদি 3 মাসের কনসেশনারি লিভ পেয়ে থাকেন সেটা হবে। ওকে, এছাড়াও পুলিশ রিপোর্ট যদি করে থাকেন সেক্ষেত্রে যদি থ্রেশহোল্ডটা একটু হাই, সেক্ষেত্রে আপনার পুলিশ কশন আছে কিনা, বা যার বিরুদ্ধে আপনার অ্যালিগেশন পারপেট্রেটর, বা তাকে অ্যারেস্ট করা হয়েছে কিনা, বা যদি অ্যারেস্ট করা হয়ে থাকে চার্জ গঠন করা হয়েছে কিনা। আপনি শুধু পুলিশ রিপোর্ট করলে ইটসেলফ গুড এনাফ নয়, যে অ্যারেস্ট অথবা কশন থাকতে হবে, আর অ্যারেস্ট অথবা কশন থাকতে হবে। জি, থ্যাংক ইউ ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক। জি, কামরুল ভাই আপনার কাছে আবারও আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আমরা রেসিডেন্স যেটার কথা বলতেছি, যে এটা বাচ্চাদের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে এই যে কন্টিনিউয়াস রেসিডেন্সটা
এটা ব্রেক হবে। 7 বছরের যেটাকে আমরা বলছি, এটার কোনো কারণে ব্রেক হবে কিনা বা সেটার ক্রাইটেরিয়াটা কি, যদি আউটসাইড কান্ট্রিতে কেউ চলে যায় বা থাকে যদি। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে কেউ যদি প্রত্যেক 12 মান্থের জন্য 180 ডেজের বাইরে থাকতে পারবে না। প্রত্যেক যদি 7 বছর হয়, সে যদি যখন হয়তো লিগালি ছিল বাবা মার সঙ্গে, তাহলে সে যদি যে কোনো একটা 12 মান্থে যদি সে দেখা যাচ্ছে যে 180 ডেজ যেটা 6 মান্থ, যদি সে একবারে না বারবারও যদি হয়, তাহলে কিন্তু সে তার এটা চেনটা ব্রেক হয়ে যাবে। এইটাই। ওকে। আর যদি ওভারঅল তাহলে কত দাঁড়াচ্ছে যে 560 ডেজ, সরি 550 ডেজ, 550 ডেজ যে তার এই কন্টিনিউয়াস যদি বাইরে থাকে তাহলে এটা অথবা যদি তার ডিপোর্টেশন হয়ে থাকে এটা না। ঠিক আছে, আপনি একটু ছোট্ট করে, আমরা বিরতিতে যেতে হবে 2-3 মিনিট পরে, তার আগে যদি আপনি বলেন হাফ অফ দ্য লাইফের এখানে কোনো মেজর কোনো চেঞ্জ এসেছে কিনা? হাফ অফ দ্য লাইফের যেটা আমরা বলেছি যে 20th of June 2022 এর আগে যদি কেউ গ্রান্টেড হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের 10 ইয়ার্স রুট টু সেটেলমেন্টে তারা ছিল। কিন্তু যেহেতু 28th of July থেকে এই চেঞ্জটা এসে যাচ্ছে, অতএব কেউ যদি বাই দিস টাইম 5 ইয়ার্স কমপ্লিট করে ফেলে, তাহলে কিন্তু তার আর 5 ইয়ার্স আনাদার 5 ইয়ার্স তার যেতে হচ্ছে না। সে 5 ইয়ার্স কমপ্লিট করার সঙ্গে সঙ্গে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে দিতে পারবে। 5 ইয়ার্স সেভ তার জন্য। জি দর্শক, আপনারা শুনলেন আমাদের সিনিয়র আইনজীবী, কমিউনিটি সিনিয়র আইনজীবী, তিনি বলছিলেন যে এটা হচ্ছে আমাদের গ্রেট রিলিফ। আমাদের যারা বাচ্চারা আছেন, এক্সটেনশন নিয়ে আসেন, 5 বছর হতে যাচ্ছে, তারা কিন্তু আর 10 বছর ওয়েট করতে হচ্ছে না। আপনারা এই সুবিধাটা নিতে পারতেছেন। তবে এক্ষেত্রে কিন্তু প্রশ্ন আসতে পারে যে বাবা মা কি কোনো অ্যাডভান্টেজ পাবে? আনসার হচ্ছে নো। এটা আসলে আপনি যদি একটু, আপনি তো কমিউনিটিতে বেশ কয়েক দশক আছেন, আপনি যদি তাহলে একটু রিক্যাপ করে 30 সেকেন্ডসে বলেন এটা আমরা বলতে চাচ্ছি যে এটা একটা গ্রেট অপরচুনিটি নিয়ে আসছে। আপনি যদি ব্যাক ইন 2012-10 এই দিকে চলে যান, তখন তো 7 ইয়ার্স রুটও ছিল না। সেই সময় সিচুয়েশনটা যদি ব্যাখ্যা করেন। 12-এ কিন্তু মেন পরিবর্তনটা আসে কনজারভেটিভ পার্টি আসার পরে, এবং তেরেসা মে ছিল তখন হোম সেক্রেটারি, এবং সে বলছে যে আমি ক্রুক ইমিগ্রেশন লয়ারদেরকে আমি শায়েস্তা করব, এইভাবে সে ওপেন ডিক্লেয়ার দিয়েছিল। এবং তখন যে 18টা অ্যাপিল রাইট ছিল, ইনক্লুডিং আমাদের যে ভিজিটর ভিসা, এটারও কিন্তু অ্যাপিল রাইট ছিল, এবং আমাদের প্রত্যেকদিন 2-3টে করে হিয়ারিং থাকতো অ্যাপিল, ভিজিটর, সেটা কিন্তু কেটে 4টা-5টা অ্যাপিলে নিয়ে আসলো। এখন কিন্তু অ্যাপিল রাইট খুবই কম। তো ওই সময় কিন্তু আবার এই 7 ইয়ার্স রুলসটা তখন ইন্ট্রোডিউস করা হয়। কিন্তু প্রথমে আনরিজনেবল টেস্টটা ছিল না, যে আনরিজনেবল হবে না যদি তাদেরকে রিমুভ করা হয়, এটা টেস্টটা ছিল। পরে যে এটা তুলে দিল। আমরা এটাই কন্টিনিউ করব। সুপ্রিয় দর্শক, আমাদের একটা বিরতিতে যেতে হবে। আপনারা অনুষ্ঠানটি দেখছেন এনটি ইউরোপ স্কাই 780 এবং ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে, ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকেও আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন। আমরা এই আলোচনাগুলোই কন্টিনিউ করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারবেন। আমরা বিরতির মধ্যেও কল নিব। আমরা চাইব আপনারা যাতে এই দ্বিধাদ্বন্দ্বে না থাকে প্রশ্ন উত্তর। আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠান থেকে। আপনারা দেখছিলেন আমরা বেশ কিছু আপডেট নিয়ে আলোচনা করছিলাম, এবং আমাদের অতিথি আলোচনা করছিল যে আমরা কিভাবে যে চেঞ্জটা এসেছে সেই চেঞ্জটার দ্বারা আমরা কিভাবে উপকৃত হতে পারি, এবং কিভাবে আমাদের বেশ কিছু রেস্ট্রিকশন চলে এসছে। জি, আপনি কন্টিনিউ করছিলেন যে আমাদের লাস্ট যেটা হাফ লাইফ টেস্টটা যেটা হচ্ছে যে এটা হচ্ছে ইয়াং যেসব ইয়াত আছে তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল। তাদের বয়স 25-এর নিচে হতে হবে। এবং একজন দর্শক আছে জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা বলে প্রশ্নটা করুন। জি ভাই, প্রশ্নটি করুন। একটা জিনিস আমি আজকে ক্লিয়ার হয়েছে না,
যারা 10 বছর উঠে 2.5 বছরই লিগেল পায়, এরা কিন্তু 5 বছর পূর্ণ হইলে ইন্ডিপেন্ডেন্ট লাগিয়ে অ্যাপ্লাই করতে পারবেন না, ভাষা নাই। আপনি কি কোনো বাচ্চার কথা বলছেন না? জি না, এটা বলতে কি আপনি বলছেন স্পাউসের কথা, যারা এই দেশে ব্রিটিশ অথবা সেটেলড পারসনের হাজবেন্ড অথবা ওয়াইফ হিসেবে এসেছে তাদের? জি না, মনে করেন 10 ইয়ার্স রুটে লিগেল পাইছে, 2.5 বছর পরে আর 5 বছর, 7.5 বছর, 10 বছর, এই 10 বছর পূর্ণ হয়ে আসলে ইন্ডিপেন্ডেন্ট লাগিয়ে অ্যাপ্লাই করতো। এরপর এই 5 বছর ঘুরে বাদে কি ইন্ডিপেন্ডেন্ট লাগিয়ে অ্যাপ্লাই করা যায়? আপনি আমার প্রশ্নটা বুঝুন, যে কেউ 10 বছরের রুটে পেয়েছে সে কি 5 বছরের জন্য করতে পারবে কিনা, অ্যাডাল্ট যে কেউ? ওকে, এটাই আপনার প্রশ্ন। আর কোনো প্রশ্ন আছে? জি না। থ্যাংক ইউ। আপনি দেখতে থাকুন, আমাদের অতিথি আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। জি। তো যেটা আমরা বলছিলাম যে আমরা কিন্তু ক্লিয়ার করে দিই, এটা কিন্তু যেটা আমরা বলেছি সেটা কিন্তু একমাত্র বাচ্চাদের জন্য প্রযোজ্য, যে বাচ্চারা কিন্তু 5 ইয়ার্স কমপ্লিট করার পরে তারা সেটেলমেন্ট পাবে, কিন্তু তাদেরকে ওই লিভ টু রিমেইন পেতে হবে সেখান থেকে 5 ইয়ার্স। আর তাদের বাবা মা যারা তার সঙ্গে যদি পেয়ে থাকে তারা কিন্তু 10 ইয়ার্স টু সেটেলমেন্ট পেয়ে থাকে, এবং তাদেরকে কিন্তু আরও 2টা এক্সটেনশন নিয়ে 10 ইয়ার্স কমপ্লিট করে বাবা মা সেটেল পেতে পারে। অতএব আমরা যেটা আলোচনা করছিলাম যে 5 ইয়ার্স পরে যে সেটেলমেন্টটা পাবে এইটা একমাত্র বাচ্চাদের জন্য। যে আপনি কন্টিনিউ করবেন, আমি আরেকজন দর্শকের প্রশ্ন নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি বলুন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম নুর ইসলাম। ওকে নুর ইসলাম ভাই, বলুন প্লিজ। আমার এই দেশে 23 ইয়ার্স হয়ে গেছে কমপ্লিট। জি। তো আমার কি খালি জাস্ট পাসপোর্ট আর জিপি আছে, আর কোনো কিছু আমার নাই। তো আমি আমার এমন কোনো ডকুমেন্টস নাই, তো এই হিসেবে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? আপনার জিপি রেকর্ড 23 বছরের আছে, এই তো? না জিপি আমার 2 ইয়ার্স, মাত্র 2 ইয়ার্স। ওকে, এছাড়া আপনার ছিল, ওটা আমি ভুলে গেছি, আবার গেছি জিপির কাছে, তো উনি বলছেন যে ওই রেকর্ডটা আমাদের কাছে থাকে না, 7 বছর পর আমরা ডিলিট করি। ওকে, এছাড়া আর আপনার অন্য কোনো প্রশ্ন আছে? এইটা তারপরে এইটা এই যদি এপিসোড করি, এইটা রেজাল্টটা বাইরে হতে কতদিন লাগবে? ডিসিশন আসতে কতদিন লাগবে? হ্যাঁ। ওকে, এটা উত্তর দিবেন, আপনি দেখতে থাকুন, আমার অতিথি উত্তরটি দিবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে উনি 23 বছর ধরে আছেন। আমরা আগেরটা শেষ করি, তারপর আগেরটা হচ্ছে যে আমরা যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে কোনো কেউ যদি হিউম্যান রাইটস গ্রাউন্ডে লিভ টু রিমেইন পায়, তাকে তো আমরা যেটা জানি যে 10 বছর ওয়েট করার পরে তারপর তাকে সেটেলমেন্টের জন্য, যে কোনো অ্যাডাল্ট। তো সেটাই কিন্তু আমরা যেটা 5 বছর পরে সেটেলমেন্ট পাবে যারা লিভ টু রিমেইন পাওয়ার পর থেকে, সেটা আমরা শিশুদের ক্ষেত্রে এটা 7 ইয়ার্স চিলড্রেন রুলসের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। এবং আপনার প্রশ্ন পরিপ্রেক্ষিতে আমরা আরেকটু ক্ল্যারিফাই করি যে ওই বাচ্চার সঙ্গে যে বাবা মা তারা যখন লিভ টু রিমেইন পেয়ে থাকে, তখন কিন্তু তাদের বাবা মাদের ক্ষেত্রে কিন্তু 10 ইয়ার্স টু সেটেলমেন্ট দেওয়া হয়। অতএব যখন 2.5 ইয়ার্স পাওয়ার পরে আরও 2টো এক্সটেনশন নেবে, তারপরে 10 ইয়ার্স কমপ্লিট করার পরে তারপরে কিন্তু ওই বাচ্চার বাবা মা তখন কিন্তু তারা এলিজিবল হবে ফর মেকিং অ্যান অ্যাপ্লিকেশন ফর সেটেলমেন্ট, সাবজেক্ট টু সেই ক্ষেত্রে যে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আছে, লাইফ ইন দ্য টেস্ট সহ অন্যান্য যে রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু স্যাটিসফাই করতে হবে। অতএব 5 ইয়ার্স যেটা আমরা বলেছি এটা একমাত্র চিলড্রেনদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা অ্যাডাল্টদের ক্ষেত্রে প্রযোজ্য না। অ্যাডাল্টদের ক্ষেত্রে 10 ইয়ার্স অপেক্ষা করেই তারপরে সেটেলমেন্ট পাবে, যদি সে ব্রিটিশ অথবা সেটেলড স্পাউস না হয়। দর্শক আশা করি উত্তরটি পেয়েছেন। আমাদের দ্বিতীয় দর্শক যে প্রশ্নটি করেছেন যে তিনি 23 বছরে দেশে আছেন, তার আসলে ডকুমেন্ট বলতে তেমন একটা কিছু নাই, 2 বছর যাবত তার জিপি আছে, বাট পিছনের জিপির রেকর্ডটা না। এই ব্যাপারে আপনি যদি তাকে তো এই ব্যাপারে আমি যেটা বলবো, কিন্তু আমি যেটা পিক করেছি সেটা হচ্ছে যে আপনি বোধহয় এসেছেন, তার বোধহয় প্রমাণ আছে, বোধহয় পাসপোর্টে বোধহয় এসেছিল, সেটা কিনা? পাসপোর্ট আছে বলছেন? হ্যাঁ, পাসপোর্ট আছেন, তার মানে আপনার এন্ট্রিটা আছে। এটা একটা খুবই পজিটিভ ব্যাপার, কারণ কি এন্ট্রি নিয়ে কিন্তু সব থেকে বেশি রকমের মানে ডাউট হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা এই যদি প্রপার পাসপোর্ট নিয়ে
আসার পরে যদি প্রপার যে তার তো একটা স্ট্যাম্প থাকে, এন্ট্রি স্ট্যাম্প থাকে, যে আপনি এন্ট্রি করেছেন, কিন্তু এরপরে ওরা যেটা দেখার চেষ্টা করে যে সিরিজ অফ ডকুমেন্ট কিন্তু ওরা চায় যে প্রত্যেক বছরে প্রত্যেক মাসে অফিসিয়াল ডকুমেন্ট আছে কিনা, যেরকম ইউটিলিটি বিলস আছে কিনা, ব্যাংক স্টেটমেন্ট আছে কিনা, আপনি ভোটার রেজিস্ট্রেশন হয়েছে কিনা, আপনার টেনেন্সি এগ্রিমেন্ট আছে কিনা, ইউটিলিটি বিলস আছে কিনা, ইভেন আপনি যদি কাজও করেন সমস্যা নেই, সেক্ষেত্রে পে স্লিপ আপনার ছিল কিনা, P60 ছিল কিনা, লেটার ফ্রম এমপ্লয়ার ছিল কিনা, এই ধরনের। যখন এই ধরনের ডকুমেন্ট না থাকে তখন আমরা ক্লায়েন্টদেরকে অ্যাডভাইস দেই যে তারা যদি কোনো চ্যারিটি কাজ করে থাকে সেখান থেকেও তারা লেটার নিতে পারে। যদি কোনো আত্মীয়র বাসায় তারা থেকে থাকে, কোন পিরিয়ড পর্যন্ত ছিল, কোন অ্যাড্রেসে ছিল, সেই আত্মীয়র কাছ থেকে কিন্তু তারা লেটার নিতে পারে। যদি তারা কোনো বন্ধুর সঙ্গে তার পরিচয় থাকে এবং সেখানে যদি তার সঙ্গে কতদিন ধরে পরিচয় ছিল সেখান থেকে তারা চিঠি নিতে পারে। যদি কোথাও যদি সে জাস্ট চ্যারিটি বেসিসে কাজ করে থাকে কিংবা কোনো দোকানে যদি সে কোনো আত্মীয়র হয়ে কাজ করে থাকে এবং সেখানে সে কাজ করেছিল, সেই ধরনের যদি ডকুমেন্ট থাকে, এইভাবে দিয়ে কিন্তু 20 ইয়ার্স কিন্তু তার কিন্তু কনফার্ম করতে হবে যে এই ইউকেতে সে ছিল। এবং এইভাবে যদি করা হয় তাহলে কিন্তু একটা গুড চান্স থাকে। আর 2 বছরে অ্যাটলিস্ট আপনার যে জিপির কাছ থেকে ডকুমেন্ট আছে এটা ইম্পর্টেন্ট, এবং আপনার যে পাসপোর্টের কপি আছে এবং সেখানে যদি এন্ট্রি থাকে তাহলে যে এন্ট্রি হয়েছে এটা কনফার্ম হলো। কিন্তু প্রত্যেক বছরের ডকুমেন্ট যদি ওইভাবে আপনার নাও থাকে, কারণ না থাকাটাই স্বাভাবিক, অনেকে জিপির কাছে রেজিস্ট্রেশন হয় না যেহেতু ভ্যালিড ভিসা নাই, কিংবা আপনার চাকরি দেয় না, কিংবা আত্মীয় স্বজন বাসায় থাকে, পে স্লিপ থাকে না, P60 থাকে না, ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায় না, এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। কিন্তু যদি ওইভাবে সাক্ষী আকারে তাদের কাছ থেকে কনফার্মেশন নেওয়া হয় এবং সেইগুলো যদি ওই 20 ইয়ার্স যে বিভিন্ন লোকজন আপনাদেরকে চেনে সেইগুলো যদি আপনারা ওই অ্যাপ্লিকেশনের সঙ্গে সাবমিট করেন তাহলে কিন্তু এটা তাদেরকে ভ্যালু দিতে হবে। এবং যদি কোনোভাবে যদি অ্যাপ্লিকেশন রিফিউজ হয় আপনাদেরকে অ্যাপিল রাইট দেওয়া হবে, এবং অ্যাপিল রাইট দিলে এটা যখন ইন্ডিপেন্ডেন্ট জাজের কাছে যাবে তখন কিন্তু এটা কিন্তু খুব সিরিয়াসলি কনসিডারেশনে নেবে জাজ, এবং ওই ধরনের যারা লেটার দিয়েছে তাদের কিন্তু আপনাদের কোর্টে নিয়ে যেতে হবে এবং তাদেরকে কোর্টে যে বলতে হবে যে ইয়েস আমি তাকে চিনি এত বছর ধরে, অত সাল থেকে এত সাল পর্যন্ত, এবং এগুলো বললে তখন কিন্তু জাজ কিন্তু সেটা কনসিডারেশন নিতে পারে। আমার মনে হয় যে এইটাই। আর যদি কিছু থাকে আমাদের অ্যাড করতে পারেন। আপনি আপনার অনুমতিক্রমে একটু ছোট্ট একটা জিনিস অ্যাড করতে চাই। এটা শুধুমাত্র আমাদের এই দর্শকদের জন্যই না, সবার জন্যই একটা জিনিস। সেটা হচ্ছে যে দেখেন, আপনার পাসপোর্টে যদি এন্ট্রি সাইন থাকে এবং আপনি যদি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থেকে থাকেন, যেমন আমরা এই এভিডেন্সগুলোকে অনেক সময় গুরুত্ব দেই না বা এটা কাজে আসবে সেটা মনে করি না, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে সে ফর এক্সাম্পল আপনি 2009-10 দিকেই তো ফেসবুক এটা খুব পপুলারিটি পেয়েছে। সো সেই জায়গা থেকে যদি আপনি এমনও কিছু দেখাতে পারেন যে আপনি এদেশের হাউস অফ পার্লামেন্ট বলেন, আপনি দেশের বিভিন্ন জায়গায় কিছু ছবি আপলোড করেছেন, টাইম ওয়াইজ যে ছবিগুলো আপলোড করেছেন ওগুলোর পেজগুলোকে যদি আপনি ক্যাপশন আকারে আপনি যদি মেনশন করে দিতে পারেন, ফেসবুকের পেজগুলোকে সবগুলোকে আজকে থেকে যত বছর আপনি নিতে পারেন সেগুলোকে যদি দেখাতে পারেন যে আমি বিভিন্ন প্রোগ্রামে, আমি বিভিন্ন জায়গায় লোকেশনে ছবি তুলেছি, তার মানে হচ্ছে আমি এদেশেই ছিলাম। এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আপনাকে যদি হোম অফিস কনসিডারেশনে নাও নেয়, কোর্ট এই বিষয়গুলোকে দেখবে। তার মানে মোদ্দা কথা হচ্ছে আপনাকে চেষ্টা করতে হবে যে কোনো প্রকার ডকুমেন্টেড এভিডেন্স দিয়ে যে আপনি এদেশে ছিলেন, 20 বছর যাবৎ আছেন, এটা প্রমাণ করা। এটা যতক্ষণ পর্যন্ত আপনি চেষ্টা করবেন বিভিন্ন কাগজ দিয়ে প্রমাণ করতে, এবং আপনি তো আপনার একটা রিপ্রেজেন্টেশন লেটার তো দিচ্ছেনই, তাতে এগুলোকে যদি সুন্দর করে ব্যাখ্যা করে দেন, আশা করি হোম অফিস তাদের ডিসক্রিপশন অ্যাপ্লাই করবে। অন দ্য আদার হ্যান্ড আমি সবার উদ্দেশ্যেই এটা বলতে চাই, সেটা হচ্ছে যে আপনারা এদেশে এখন তো অনেক ঝামেলা হয়েছে যে যারা জিপি করবেন তারা যদি লিভ না থাকে আপনাদের বিরুদ্ধে একটা বিল আসতে পারে। তারপরও আপনারা এগুলোকে এই যে জিপি যদি করে থাকেন বা কোথাও কাজ করে থাকেন, এই ডকুমেন্টগুলোকে আপনারা চেষ্টা করবেন যে কোনো প্রকার তুলে ধরতে হোম অফিসের কাছে। আমাদের এই দর্শক একটা কথা বলেছেন যে উনি আগেও জিপি করেছেন কিন্তু সেই রেকর্ডগুলো 7 বছর নাই। এটা আমার কাছে ক্লিয়ার না। আপনার এটা হচ্ছে আপনার এই ডকুমেন্টগুলো, এটা আপনার রাইট, আপনি চেষ্টা করবেন এটাকে কিভাবে আর্কাইভ থেকে হলেও এগুলোকে নিয়ে আসা যায়। আমার মনে হয় আপনি বারবার লিখবেন
যে কোথায় কোন জিপি আপনি ইউজ করেছেন, আশা করি আপনি এই ডকুমেন্ট পেতে পারেন এবং আমার মনে হয় আপনি আপনার উত্তরটি পেয়েছেন। জি, চমৎকার কনক্লুশন হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। হ্যাঁ, কারণ অনেকেই মনে করে যে ফেসবুক এগুলো কোনো ইম্পর্টেন্ট না, বাট এগুলো টাইমলাইন গুলো যদি টেস্কো ক্লাব কার্ডেরও কোনো ডকুমেন্ট থাকে, সেন্সবেরির যদি নেক্টার কার্ডও যদি থাকে, এগুলো কিন্তু ভ্যালু আছে। হ্যাঁ, আবার অনেকের মোবাইলের আইটেমএস বিলও থাকে বা মোবাইলে আইটেমএস বিল থাকে, কিংবা ক্যাশ অন ক্যারিতে যদি সে রিসিটও কোনো কিছু কিনে থাকে, আগে যেরকম কলিং কার্ড ইউজ হতো সেটা কিন্তু ক্যাশ অন ক্যারিতে কিন্তু রিসিট দিত, সেটাও যদি থাকে সেটাও একটা ডেট থাকে। ইভেন তো যদি এই মোবাইল নাম্বারটা যদি তার করা থাকে, রেজিস্টার করা থাকে তার নামে, রেজিস্টার করা তো বেশ ইজি। রেজিস্টার করা থাকলেও সেক্ষেত্রে যদি আপনি কল লগও দেখাতে পারেন যে সোফার আমি এই কলিং কার্ড ইউজ করে লাস্ট 10 ইয়ার্স আমার ফ্যামিলির সাথে কথা বলেছি, এটা হচ্ছে আমার নাম্বার, এগুলো প্রত্যেকটা এভিডেন্স আসলে কাজে দিবে। যেহেতু আপনি 23 বছর আছেন, আশা করি আপনার এই যে স্ট্রাগলগুলো করছেন এটা থেকে উত্তরণ পাবেন ইনশাআল্লাহ। তবে আমাদের সলিসিটর ইমতিয়াজ যেটা বললেন সেটা হচ্ছে যে জিপি রেকর্ড। হ্যাঁ জি, দর্শক আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা ব্যারিস্টার আঙ্কেলের কাছে হচ্ছে, আমি 2023 তে আসি লন্ডনে, হ্যাঁ, কেয়ারার ভিসায়। 2023 সুইচ করে, জি বলেন। 2023 জি 2023 সেপ্টেম্বরে। ইয়েস। আচ্ছা, তো তারপরে আমি সুইচ করে ফেলি ওয়ার্ক পারমিটে, তো সেগুলি প্রবলেম না, এখন আমার সবকিছু পে স্লিপ তারপরে P60 ঠিক মতন আমি পাচ্ছি। বাট মাই কোয়েশ্চেন ইজ যে আমি কি 5 বছর হওয়ার পরে আইএলআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবো? তারপর কি আমি আইএলআর, তারপর আবার মানে অ্যাজ পার রুল আবার 1 বছর পরে কি ব্রিটিশ সিটিজেনশিপ পাবো? এটা আর কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আমার এই প্রশ্নই, এতটুকুই প্রশ্ন, এটাই ভাইটাল কোয়েশ্চেন আমার। জি, থ্যাংক ইউ। দেখতে থাকেন, আপনার প্রশ্নের উত্তর দিতে হবে। উনি কেয়ারার বিষয়ে সেপ্টেম্বর 2023 এসেছেন, এরপরে সুইচ করে স্কিলড ওয়ার্কারে গিয়েছেন, আমি যদি কারেক্টলি অন্য ক্যাটাগরিতে গিয়েছেন। তো এক্ষেত্রে উনি জানতে চাচ্ছে যে তার সেটেলমেন্ট পেতে 5 বছর পরে সে পাবে কিনা। একটা জিনিস আমি বলি, প্রথমত যে স্কিল ওয়ার্কারটা কিন্তু মেন ক্যাটাগরি, এটার ভিতরে কিন্তু একটা স্পেশাল ক্যাটাগরি হচ্ছে হেলথ অ্যান্ড কেয়ার ভিসা, এবং তার আবার ক্যাটাগরি হচ্ছে যে কেয়ারার ভিসা, তারপরে সিনিয়র কেয়ারার ভিসা। তো আপনি স্কিল ওয়ার্কারে আসছেন এবং আপনি যে অকুপেশন কোডে ছিলেন সেখান থেকে আপনি চেঞ্জ করে একটা অকুপেশন কোডে গেছেন এবং আপনি কিন্তু স্কিল ওয়ার্কারে আছেন। অতএব আপনি স্কিল ওয়ার্কারে যদি কন্টিনিউয়াসলি আপনি থাকেন 5 ইয়ার্স, তাহলে কিন্তু আপনি এলিজিবল হবেন ফর সেটেলমেন্ট, যেটাকে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য বলা হয়। এই মুহূর্তে কিন্তু এইটাই কিন্তু আইন, এইটাই কিন্তু রুলস আছে। আমার মনে হয় যে আপনি কনফিউজ হয়ে গেছেন, যে আমরা জানি যে ইমিগ্রেশন হোয়াইট পেপার যেটা এসেছিল আপনার এই মেতে, সে কত 12ই মেতে বোধহয় সম্ভবত এসেছিল, এবং সেখানে স্ট্যান্ডার্ড কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট যেটার প্রস্তাব আছে, সেগুলো কিন্তু প্রপোজাল, কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপার কিন্তু এটা 8টা মেন প্রপোজাল আছে, এবং সেই প্রপোজালগুলো কিন্তু জাস্ট প্রপোজাল, এখনো কিন্তু এটার কোনো ইমপ্লিকেশন হয়নি, এটার কোনো অ্যাক্টও হয়নি, কোনো কিছুই হয়নি। অতএব ওইটা কিন্তু যে স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট 10 ইয়ার্স করার কথা কিন্তু প্রস্তাবে আছে। অতএব এখন পর্যন্ত আমরা জানি যে এটা 5 ইয়ার্স আছে আপনার কোশ্চেন আনসার দিতে গেলে, অতএব আপনি 5 ইয়ার্স পরেই পাবেন। আর যে ইমিগ্রেশন হোয়াইট পেপারে যে 10 ইয়ার্সের কথা যেটা প্রস্তাবনা হচ্ছে, সেটা আমি একটু ক্ল্যারিফাই করে দিই। সেটা হচ্ছে যে এই প্রস্তাবটা মূলত কনসালটেশনে দেওয়া হবে, এবং এটি নিয়ে কিন্তু অনেক রকম আলোচনা সমালোচনা চলছে, এবং একটা কথা আসছে যে যারা অলরেডি 2020 পরের থেকে আছে তাদের ক্ষেত্রে এটা মানে ইমপ্লিকেশন হবে কিনা, রেস্ট্রিকটিভ ইফেক্ট হবে কিনা, এটা কিন্তু ইমিগ্রেশন হোয়াইট পেপারে কোথাও কিন্তু উল্লেখ করা হয় নাই। এবং আমরা জানি রিসেন্টলি 130,000 সিগনেচার কালেক্ট হয়েছে, এটা যেন করা না হয়, এটা যেন 5 ইয়ার্স থাকে। অতএব এই ব্যাপারে যে এই মুহূর্তে আমি রিসার্চ করে যেটা দেখেছি, সেটা হচ্ছে যে প্রথমে কনসালটেশন হবে, সেই কনসালটেশন কিন্তু আপনিও পার্টিসিপেট করতে পারবেন, আমরা সবাই পার্টিসিপেট করি, এটা কিন্তু ইন্টারনেটে গেলে গুগল করলে কিন্তু পাওয়া যাবে। এটি কিন্তু আসবে এন্ড অফ দিস ইয়ার, আসার পরে সেটা হওয়ার পরে তারপরে যে মূলত ড্রাফট হবে, তারপরে সেটা হয়তো পার্লামেন্টে যাবে, সেটা পাস হলে তারপরে কিন্তু এটা ইফেক্টিভ হবে। এটা টু আর্লি যে কাদের জন্য প্রযোজ্য হবে, আদৌ হবে কি না, এটা জাস্ট একটা প্রস্তাব।
ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনি হ্যাঁ, আপনি হোয়াইট পেপারের দিকে যাচ্ছিলেন, আমি আসতেছিলাম যে হোয়াইট পেপার নিয়ে আপনার কাছ থেকে আমরা শুনবো। আপনি মোটামুটি জিস্ট বলে দিয়েছেন। আমি আরেকটু অ্যাড করতে চাই, আপনার কাছ থেকে শুনতে চাই আমি, সেটা হচ্ছে যে আমাদের হোয়াইট পেপারে এটা তো এটা প্রস্তাবনা, তাহলে এই যে স্পাউস ভিসার ক্ষেত্রে যে ইন্ডিকেশন 10 ইয়ার্সের ক্ষেত্রে দিচ্ছে, বাট ফাইন্যান্সিয়াল যে চেঞ্জটা প্রপোজ করেছে এটার ক্ষেত্রে আপনি মেরিটস ডিমেরিটস এটা যদি একটু, এটা নিয়ে আমাদের কমিউনিটিতে বেশ হতাশা আছে, এটা নিয়ে যদি একটু বলেন। অ্যাপেন্ডিক্স এফএম এর কথা বলছেন নাকি এই যে হোয়াইট পেপারে যেটা এসেছে যে এটাকে বেতন বৃদ্ধি করা হবে? হ্যাঁ, এই হোয়াইট পেপারে কিন্তু যে ওয়ার্ক ভিসার উপরে কিন্তু আরো কিছু পরিবর্তনের কথা প্রস্তাবনা আনা হয়েছে, যেটা হচ্ছে যে আরকিউএফ লেভেল 6 হয়ে যাবে, এবং আরকিউএফ লেভেল 6 হয়ে গেলে আমাদের যে কেয়ারার তো বন্ধ করে দেবে, তার ভিতরে তো আছে, প্রস্তাবের ভিতরে আছে, এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে রিকোয়ারমেন্টস আছে এটাও কিন্তু হায়ার করা হবে। আবার যে ডিপেন্ডেন্ট যারা আছে তাদের জন্য কিন্তু এই মুহূর্তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেবল না, তাদের জন্য কিন্তু ব্রিটিশ সিটিজেন স্পাউসদের মতো A1 A2 এবং B2 হয়ে যাবে, জাম্পিং করে হয়ে যাচ্ছে। তো যে কারণে পরিবর্তন কিন্তু অনেক কথাই বলা হচ্ছে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটি কিন্তু প্রপোজাল আছে, এখনো কিন্তু এটা ইফেক্টিভ হয়নি, এবং আমি যেটা বলেছি যে 10 ইয়ার্স হবে না 5 ইয়ার্স হবে, এবং সেটা যারা অলরেডি আসছে তাদের জন্য অ্যাপ্লিকেবল, এখানে এটা কনসালটেশন হবে, হওয়ার পরে এটা ড্রাফট হবে, তারপর হাউস অফ কমন্সে যাবে, সেখান থেকে পাশ হলে হয়তো হাউস অফ লর্ডসে যাবে, তারপরে পাশ হওয়ার পরে কিন্তু এটা ইফেক্টিভ হলে তখন কিন্তু এটা রুলস কিংবা অ্যাক্ট যেটা হবে। অতএব আমার মনে হয় যে টু আর্লি এটা বলা। আর যে স্পাউসদের ক্ষেত্রে সেটা কিন্তু আরেকটা যেটা প্রস্তাব হচ্ছে যে এই যে শর্টেজ অকুপেশন লিস্ট কিংবা ইমিগ্রেশন স্যালারি লিস্ট এগুলো রাখবে না, এগুলো তুলে দেবে, টেম্পোরারি হয়তো রাখবে, কি ওর নাম, ওই একটা লিস্ট রাখবে। আর স্যালারির কথা যেটা বলা হচ্ছে, কারণ এই মুহূর্তে আমরা জানি যে 25,000 হচ্ছে কেয়ারারদের স্যালারি, সেটা 1 এপ্রিল থেকে বেড়েছে। আর আমরা জানি যে নিউ এন্ট্রি হলে পরে 31,000 মতো আছে। আবার এক্সটেনশনে গেলে কিন্তু এখন যারা আগে আসছে তারাও যদি এক্সটেনশনে যায় 29 এর নিচে আর বেতন তাদের হবে না, অতএব তারা যদি চেঞ্জ করতে চায়। তো আর যদি কেউ দেখা যাচ্ছে 2028 এর পরে যদি যে সেটেলমেন্টে যায়, সেক্ষেত্রে কিন্তু তাদের 38,700 কিন্তু সেটেলমেন্টের সময় কিন্তু লাগবে। আর 2028 পরের আগ পর্যন্ত 29 তাদের যেতে হবে, যারা মোটামুটি স্কিল ওয়ার্কারে আছে, হয়তো বা কেয়ারার 2টা অকুপেশন কোড ছাড়া, আর সবারই এক্সটেনশনে যেয়ে কিন্তু 29,000 যেতে হবে, এবং এটা সাবজেক্ট টু 2028 এর আগে তাদেরকে সেটেল হতে হলে, এর পরে গেলে 38,700 জাম্পিং করবে। তো এটা আসলে এই যে স্কিল ওয়ার্কারের যে স্যালারি কিংবা এই যে সামনে যে পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে, এগুলো দিয়ে এখন সবাই কিন্তু একটা কনফিউশনে আছে, স্ট্রেসে আছে, টেনশনে আছে। তো যে কারণে আমাদের কাছে প্রশ্ন জিজ্ঞেস করছে, আমরা চেষ্টা করছি আমাদের যে টিম আছে 3 জনের, আমাদের বিশেষ করে আমাদের যে অ্যাডভোকেট সলিসিটর ইমতিয়াজ, ভেরি ভেরি মানে সবসময় স্টাডি করে, তো আমাদের আজকে সঞ্চালনতে আছে, ধন্যবাদ চমৎকার উপস্থাপন করার জন্য। থ্যাংক ইউ এবং আমাদের ছোট ভাই আমি একটু আমাদের ব্যারিস্টার আকবর বিন সিদ্দিকের কাছে একটু আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে লাইফ ইন দ্য ইউকে টেস্টের ক্ষেত্রে একটা চেঞ্জের যে বিষয় আছে, এটা নিয়ে যদি একটু সংক্ষেপে দর্শকদের বলেন। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। জি, এটাও আসলে হোয়াইট পেপারের প্রস্তাবনা। সো যেটা বললেন আর কি আমাদের শ্রদ্ধেয় কামরুল হাসান ভাই, সো এটা তো আসলে প্রস্তাবনাই, আনটিল যে ইমপ্লিমেন্ট না হওয়া পর্যন্ত, উনি যেটা প্রসেসগুলো বললেন, এই প্রসেসগুলো কমপ্লিট না হওয়া পর্যন্ত তো বলা যায় না। যদিও হোয়াইট পেপারে কিছু ইন্ডিকেশন দেওয়া আছে, আপকামিং উইকসের মধ্যে কিছু ইমপ্লিমেন্ট করার তাদের প্ল্যান আছে, বাট অলমোস্ট তো আসলে 1 মাস বা 2 মাসের মতো হয়ে গেছে, কোনো কিছুই আমরা এখনো ইমপ্লিমেন্টেশন দেখি না। সো লাইফ ইন দ্য ইউকে টেস্ট তারা আরও আসলে টাইটার করবেন। তো যদি করে, সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন হলো, যারা আসলে এখন মনে করেন যে ইমিডিয়েট সেটেলমেন্টের টাইম হয়ে আসছে বা 1-2 বছরের মধ্যেও আছে, তো আপনারা এখন দিয়ে নিতে পারেন। সো এখন তো যেই অ্যারেঞ্জমেন্ট আছে এটা তো অনেকটাই সহজ, আসলে অল্প কিছু কোয়েশ্চান, 45 মিনিটসের এক্সাম, অনেকেই দেখি 15 মিনিট 20 মিনিটের মধ্যেই এক্সাম শেষ করে ফেলে, খুব ইজি প্রসেস এখন। সো আসলে টাইট কতটুকু হচ্ছে এটা কোনো ক্লিয়ার
ক্লিয়ার ইন্ডিকেশন নাই। 50 কোশ্চেন্স এর কথা বলা হচ্ছে। হ্যাঁ 50 কোশ্চেন তো লাইকলি এখন আছে হয়তো, বাট এটা 75 এ মনে হচ্ছে নেওয়া হচ্ছে। সো আরো একটু টাইটার করা হচ্ছে, বা কোশ্চেনের প্যাটার্নও চেঞ্জ হবে আর কি। সো সিলেবাস চেঞ্জ হয়ে যাচ্ছে, এটাই আর কি মধ্য কথা মূলত। জি, আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে, বাট তার আগে আবার আমাদের যে শ্রদ্ধেয় অতিথি আজকে এসেছেন, আমাদের সময় দিয়েছেন, তার কাছ থেকে আমরা 1 মিনিট শুনবো যে এখন বর্তমান এই যে হোয়াইট পেপার বা সব কিছুর ক্ষেত্রে আপনি সহজ মানে মোদ্দা কথা আপনি এদেরকে সংক্ষেপে কোন বিষয়ে সতর্ক হতে বলবেন এবং কোন বিষয়ে আমাদেরকে একটা ওপেন সলিউশন আছে। তো আমরা যখন তিনজনে মিলে আসছিলাম এবং আমাদের যে প্রেজেন্টার অ্যাডভোকেট সলিসিটর ইমতিয়াজ ড্রাইভ করছিলেন, তখন আমরা আলোচনায় ছিলাম যে একটা হোস্টাইল একটা এনভায়রনমেন্ট চলছে। তো এর ভিতরে অ্যাসাইলাম ম্যাটারগুলো নিয়ে দেখা যাচ্ছে অনেক নেগেটিভ ডিসিশন আসছে, তারপরে অনেক চেঞ্জ, যেটা হোয়াইট পেপার নিয়ে খুবই সবার স্ট্রেস যাচ্ছে। তো তার ভিতরে আমরা এই যে 24 তারিখে যেটা কিছু পজিটিভ বিষয় আপনাদের কাছে বলতে পেরেছি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনারা আমাদের এই ধরনের অনুষ্ঠানে সবসময় আপনারা চোখ রাখবেন, আপডেটগুলোর দিকে খেয়াল রাখবেন, এবং আপনারা যে কোনো এক্সপার্ট লয়ারের কাছে যাবেন। আমরা এখান থেকে আপনাদের কাছে শুনে আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো যে আপনারা 1 to 1 বুঝে জেনে ডকুমেন্ট দেখিয়ে তারপরে অ্যাডভাইস নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন। এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট সলিসিটর ইমতিয়াজকে আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। ইট ইজ মাই প্রিভিলেজ। এবং আমাদের আরেক ছোটো ভাই স্টার ব্যারিস্টার আমাদের আকবরকে ধন্যবাদ, এবং ধন্যবাদ এনটিভির সিনিয়র প্রডিউসার আমাদের মশিউর রহমান সহ ম্যানেজমেন্ট সবাইকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। বেস্ট আকবর বিন সিদ্দিক, আপনি যদি 30 সেকেন্ডস কিছু বলেন। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আমি দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা টু মাস প্যানিক হয়ে যাচ্ছেন। অনেকেই আমরা রিসেন্টলি ইনকোয়ারিজ পাচ্ছি, বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় ভাইজান তো অলরেডি আপনাদের এক্সপ্লেইন করলেন। আসলে স্ট্রেস নেওয়ার কিছুই নেই যতক্ষণ পর্যন্ত না এটা কার্যকর হচ্ছে, স্ট্রেস নেবেন না। আর আমাদের এনটিভির দর্শক শ্রোতা যারা আমাদের এই প্রোগ্রামের প্রাণ, যারা এই প্রোগ্রাম রেগুলার দেখছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আকবর। কামরুল হাসান ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না। আপনি সবসময় ব্যস্ত থাকেন, আপনার প্র্যাকটিস এবং আপনার জায়গা থেকে যত ব্যস্ততা, তার মাঝেও যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে এসে আপনার মূল্যবান সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আকবর বিন সিদ্দিকী। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে আমরা আলোচনা করছিলাম বেশ কিছু আপডেট নিয়ে, হোয়াইট পেপার নিয়ে। যে কথাগুলো বলছিলাম, হোয়াইট পেপার নিয়ে আপনাদের অনেক টেনশন আছে, বাট আমাদের যে রিসেন্ট চেঞ্জ বাচ্চাদের নিয়ে 7 বছরের রুটে যে চেঞ্জটা এসেছে, এটা খুবই খুবই আমাদের জন্য একটা সুন্দর বিষয় এসেছে। এবং আমরা আরও আপডেট নিয়ে নেক্সট প্রোগ্রামগুলোতে আমরা আসবো।